আসসালামু আলাইকুম। আমি গর্বিত আমি নার্স এই পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। শুরুতেই আহ, অভিনন্দন জানাই যারা নব্য সরকারি নার্স দশম গ্রেডে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তাদেরকে আমাদের পেজের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের দীর্ঘ প্রতীক্ষার পরে এবং নিরলস প্রচেষ্টার পরে তারা সিনিয়র স্টাফ নার্স পদে 3000+ যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের ব্যাচ থেকে সিনিয়র স্টাফ নার্স আমরা যে লিখিত প্রিলি লিখিত এবং ভাইবা ব্যাচের প্রায় 200+ মানে সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তো আমাদের এই যে অনন্য আয়োজনটা ছিল, তো আমরা প্রথম নিয়োগেই আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপক একটা সাফল্য আমরা পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা যারা এই সরকারি চাকরিতে জয়েন করলো, আহ, তাদের এই নিয়োগে আমাদের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় এক মানে ক্ষুদ্র একটা অংশগ্রহণ করতে পেরে আমাদের পেজ আমরা গর্ববোধ অনুভব করছি। আশা করি আপনারা সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করবেন এবং সর্বত্র আপনার সেবার যে সেবামূলক যে পেশায় সুযোগ পেয়েছেন সেটা আপনারা এগিয়ে নেবেন। আমি শুরুতেই রিকোয়েস্ট করব যে কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে একটু জানাবেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বাছাই করা 500 এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 500 প্রশ্নে আজকে আমাদের আলোচনা করা সম্ভব হবে না, বাট আমরা এখানে যে প্রশ্নগুলো করব আপনারা এটা একটু মাইন্ডেড, আপনারা এই ক্লাস রেকর্ড থাকবে বা ডাউনলোড করে নিতে পারেন। দেখবেন এইখান থেকে অনেক প্রশ্ন আপনাদের কমনে চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ যে সাজেশন, সেই সাজেশনের জায়গা থেকে এই শীটগুলো করা হয়েছে। আর ক্লাসটা করুন। যতগুলো প্রশ্ন করি না কেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ কমন পাবেন। তো কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্টসে জানান। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখুন, তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে। যদি এখন ব্যস্ততার কারণে না দেখতে পারেন তাহলে পরবর্তীতে আবার দেখার সুযোগ হবে। তো আমরা প্রথমেই যে আমাদের বাছাই করা 500 প্রশ্নের প্রথম প্রশ্নটা এটা এখানে দিয়ে রেখেছি। উত্তর কি হবে একটু কমেন্টসে জানান, আমি একটু পরেই উত্তরটা জানিয়ে দেব। আহ তারপরে আপনাদের সাথে আপনারা একটু মিলাই নেবেন। এখানে দেখেন প্রথম প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ব্যস্ত আছি, আপনাকে আহ 45 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা, দুঃখিত। এই প্রশ্নটির উত্তর আপনারা দ্রুত দিন। রুকায়া খাতুন দিয়েছেন ডি নম্বর। তারপরে স্বপ্ন আহ, চারিনী তুমি সঠিক অ্যান্সার দিয়েছেন। মাহবুবা নাসরিন, আয়েশা সিদ্দিকা, তারপরে আজমেরা হক জুলেখা। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যার ভিত্তিতে এখানে দুইটা প্রশ্ন হয়ে থাকে সাধারণত, দুইটাই আপনাদেরকে জেনে রাখতে হবে। জনসংখ্যার ভিত্তিতে দুইটা প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে মুসলিম রাষ্ট্র কোনটি এবং শুধু বলে জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি। যদি বলে জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি তাহলে সেক্ষেত্রে কিন্তু চীন হবে। আর যদি বলে মুসলিম বিশ্বে বৃহত্তম মুসলিম দেশ কোনটি সেক্ষেত্রে উত্তর হবে ঘ, ইন্দোনেশিয়া। তাহলে সঠিক অ্যান্সার ইন্দোনেশিয়া। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানান এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে একটু আপনার টাইম লাইনে রেখে দিন। এবং যারা শেয়ার দিয়েছেন বা দিচ্ছেন, দিয়ে আপনার এসডি লিখুন। এস তে শেয়ার, দিতে ডান, শেয়ার ডান। সালাম দিয়েছেন আর এন আনিতা তানিয়া। উম, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট আমরা 2 নম্বর যে প্রশ্নটা যাব, যে জুলিয়াস জুলিয়াস সিজার কেন বিখ্যাত? জুলিয়াস সিজার কেন
বিখ্যাত। এই যে আপনারা সিজার করেন, মেবি তার নাম থেকে এই সিজার শব্দটি এসেছে। সো আপনাদের পরীক্ষায় জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই করা 500 প্রশ্ন। ভাগ্য ভালো থাকলে গিয়ে এখান থেকে আপনারা অসংখ্য প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। সো পরবর্তী প্রশ্ন, জুলিয়াস সিজার কেন বিখ্যাত? তিনি কি রোমান সম্রাট হিসেবে বিখ্যাত, নাকি বর্ণবাদ বিরোধী হিসেবে বিখ্যাত, নাকি ব্রিটেনের রাজা হিসেবে বিখ্যাত, নাকি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিখ্যাত? জুলিয়াস সিজার। আহ, বাদল অ্যান্সার করেছেন এ নম্বর। রাঙামাটি থেকে দেখছেন ভোরের আলো। মাহবুবা নাসরিন দেখছেন চিটাগাং থেকে। মেরিনা খাতুন বলেছেন এ নম্বর সঠিক অ্যান্সার হবে। রুকায়া খাতুন নিস বলেছেন যে এ নম্বর সঠিক অ্যান্সার হবে। তো দ্রুত আপনারা অ্যান্সার করবেন। আপনাদের জন্য কিন্তু এই বাছাই করা প্রশ্নগুলো নিয়েছি। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তরের মাঝে মাঝে কিছু কথা বলবো যেগুলো আপনাদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং হেল্পফুল হবে। আহ রাইহান, রোকায়া, তারপরে স্বপ্নচারিণী ভূমি, আহ তাসনিম জাহান তুবা, যারা অ্যান্সার করেছেন তারা একটু মিলিয়ে নিন। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার নম্বর এ, রোমান সম্রাট হিসেবে জুলিয়াস সিজার তিনি বিখ্যাত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, শেয়ার কে কে করেছেন একটু কমেন্টসে জানান। শেয়ার ডান এই শব্দটা লিখুন। 3 নম্বর প্রশ্ন, যে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি, এই প্রশ্নটি। এবং এই উত্তরটা কিন্তু একটা কৃত্রিম ভাবে তৈরি। একটা ক্লু দিয়ে রাখলাম, কৃত্রিম ভাবে তৈরি। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে কোনটি? উম, এটা মানুষের তৈরি একটা খাল। তাহলে সেটা কোনটা সঠিক অ্যান্সার হবে আপনারা একটু লিখুন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে সিনিয়র স্টাফ নার্স এখন কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। কারণ হচ্ছে এটা যখন কিনা 10ম গ্রেড দেয়া হলো 2017 সালের পর থেকে, তখন কিন্তু এখন অসংখ্য স্টুডেন্ট এই সিনিয়র স্টাফ নার্স পদের জন্য ডিপ্লোমা করছে, বিএসসি নার্সিং করছে। সো এই পদে কিন্তু আগেরটা যতটা সহজে প্রবেশ করা যেত, এখন কিন্তু সেটা যায় না। এখন আপনাদের প্রবেশ করতে হলে কিন্তু একটা মোটামুটি ভালোই ফাইট দিতে হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট বাদ পড়ে এই প্রিলি থেকে। তো প্রিলি থেকে বাদ পড়ার আমাদের যে অভিজ্ঞতা সেইটা দেখছি যে অনেকগুলো কারণ আছে। যে বই সিলেকশন করতে পারে না, দেন হচ্ছে সাজেশন লাস্ট মোমেন্টে গুছিয়ে উঠতে পারে না, এবং অনেক টপিকস আছে যেগুলো সুন্দরভাবে বুঝে বুঝে পড়ার দরকার হয়, সেই বুঝে উঠতে পারে না। আওলা ঝাওলা এলোমেলো প্রস্তুতি নেয় পরীক্ষার হলে, যে আহ, আন্দাজে দাগিয়ে নেগেটিভ মার্কিং এর কারণে শেষ ফাইনালে টিকতে পারে না। সো আপনি যদি গোছালো সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে চান, তাহলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। আগেই বলেছি আমাদের ব্যাচ থেকে এবার 200+ রেসপন্স পেয়েছে। আমাদের স্টুডেন্ট ছিল 250। 250-র ভেতরে 200-র অধিক আমাদের রেসপন্স করেছে যে আলহামদুলিল্লাহ ভাই আমরা টিকেছি। সো আমরা বিশ্বাস করি যে আপনারা যারা আমাদের প্রিলি ব্যাচে ইতিমধ্যে 100-র মতো ভর্তি হয়ে গেছে, এই সিনিয়র স্টাফ নার্স ব্যাচে আমাদের একটা ব্যাচ অল্প কিছু ক্লাস হয়েছে, এই ব্যাচে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, ভোরের আলো, মাহবুবা নাসরিন, উম্মে আহ তুজান্নিনা, তারপরে জ্যোতি মিত্র, নোহান নূর, রাইহান সহ যারা অ্যান্সার দিয়েছেন একটু মিলিয়ে নেন। দেখেন, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কিন্তু পানামা খাল। এটা একটা কৃত্রিম খাল এবং এই খাল খননের মধ্য দিয়ে আহ আমাদের হাজার হাজার কিলোমিটার পথ কিন্তু কমে গিয়েছে নদী পথে। পানামা খাল এটা কিন্তু আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এবং পৃথিবীর বৃহত্তম মহাসাগর কিন্তু প্রশান্ত মহাসাগর। এবং এই যে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের অপর পাশে কিন্তু দুই মহাদেশ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবং এই আটলান্টিক মহাসাগরে 1912 সালে টাইটানিক জাহাজ ডুবে গেছিল। এই যে যতগুলো তথ্য বললাম সবই কিন্তু পরীক্ষায় আসে। জাস্ট এখানে এই প্রশ্ন উত্তরের জন্য আমরা বললাম আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি, এটা উত্তর হবে কিন্তু পানামা খাল। নেক্সট আমরা, গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের?
4 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? এখানে অপশন হিসেবে আছে সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক অ্যান্ড ইংল্যান্ড। সঠিক অ্যান্সার দিয়ে আপনারা আহ নিজেদেরকে যাচাই করুন আপনার প্রস্তুতি কোন লেভেলে আছে। এবং সিনিয়র স্টাফ নার্সে আপনাদের যে কথা বলছিলাম যে নেগেটিভ মার্কিং থাকে, নেগেটিভ মার্কিং মিনস হচ্ছে আপনি প্রতি সঠিক উত্তরের জন্য সঠিক দিলে 1 নাম্বার পেয়ে যাবেন, কিন্তু যদি ভুল উত্তর দেন 0.5 কাটা যাবে। অর্থাৎ একটা ভুল করলেন তো আপনি সেই নাম্বার তো পাবেনই না, যেটা সঠিক করেছিলেন সেখান থেকেও কিন্তু আরো হাফ কাটা যাবে। তার মানে আপনি একটা ভুল উত্তর দিলে আপনার কিন্তু 1.5 নাম্বার মাইনাস হয়ে যাবে। তাহলে ধরে নিন যে আপনি 100টাই অ্যান্সার করলেন এবং সেখান থেকে যদি আপনার 30টা ভুল হয়, তাহলে ওই 30 তো পাবেন না, 70 হয়ে এসে ঠেকবে, এবং এই 70 থেকে ওই যে 30টা ভুল করলেন 30-এর জন্য আরো 15 নম্বর কেটে নেওয়া হবে। অর্থাৎ 70 থেকে আরো 15 নম্বর কেটে নিলে আপনার মাত্র থাকবে 55। সো এইখানে কিন্তু ব্যাপারটা এইরকম। আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দেন সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না, আপনারা আন্দাজে দাগিয়ে দিলে সেটা হলে তো হলোই, আর যদি না হয় তাহলে তার জন্য কিন্তু সঠিক অ্যান্সার থেকে নাম্বার কেটে নেওয়া হয় না। কিন্তু পিএসসির পরীক্ষা একটা মরণ ফাঁদ। এখানে আপনি ভুল উত্তর আন্দাজে দিয়েছেন তো মরেছেন। এখানে আপনি যেটা ভুল করবেন সেটার নাম্বার তো মাইনাস হবে, এবং যেটা সঠিক করেছেন সেটার জন্য সেখান থেকে আরো হাফ কাটা যাবে। সো এই পরীক্ষা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কম্পিটিটিভ। সো আপনাকে এরকম যে বই কিনেছি একটু পড়লেন তো না পড়লেন, এরকম ভাবে যারা এগিয়ে নিচ্ছেন পড়াশোনা করছেন তারা কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, আমরা সঠিক অ্যান্সারে চলে যাব। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড, মনে রাখবেন এই গ্রিনল্যান্ড একটা দ্বীপ, এই দ্বীপটির মালিকানা কিন্তু ডেনমার্ক। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই ডেনমার্কের মালিকানা হলেও এটা কিন্তু অন্য একটি দেশ এটা দখল করে রেখেছে। ডেনমার্ক এটা অন্য, এটা মেবি আমেরিকা, আহ, আমেরিকা এটা দখল করে রেখেছে এই গ্রিনল্যান্ডকে। এবং এটা বরফ আচ্ছাদিত দেশ। এবং এই সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক এইগুলোকে আবার স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ মানে এখানে বরফে সারা বছর আচ্ছাদিত থাকে। সালমা মোহাম্মদ ইদ্রিস, তারপরে স্বপ্ন আক্তার, সালমা মোহাম্মদ ইদ্রিস, বাদল, সবাই যারা সঠিক অ্যান্সার দিয়েছেন উম, তাদেরকে ধন্যবাদ। সালমা মোহাম্মদ ইদ্রিস মেনশন করেছেন, আপনারা আপনার সহপাঠীকে আপনার বন্ধুকে মেনশন করতে পারেন, যাতে করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তারা দেখতে পারে। দেন হচ্ছে পরবর্তী প্রশ্ন যে শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? দেখেন আমরা এই প্রশ্নগুলো যে বাছাই করেছি, কখনো মুদ্রা, কখনো স্থান, কখনো আহ সংযোগকারী সমুদ্র বন্দর, এরকম সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন সিলেক্ট করে নেওয়া হয়েছে, এবং আমার এই জন্য এই প্রশ্নগুলো থেকে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। ভালোভাবে এই অ্যান্সার গুলো মুখস্থ করুন। তো শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? দ্রুত অ্যান্সার দেবেন। সাথী আক্তার 5 নম্বরে উত্তর দিয়েছেন ঘ। আর এন আনিতা 4 নম্বর দিয়েছিলেন সি। আচ্ছা, বাদল বলেছেন ভূমধ্য ও সাগর, লোহিত সাগর, সুইস খাল। আচ্ছা, যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু শেয়ার দেবেন। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? দেখেন আমাদের এশিয়া মহাদেশে সাধারণত ডলার, পাউন্ড এগুলো নাই, আর টাকা তো বাংলাদেশে। সো এইরকম ভাবে আপনি চিন্তা করতে পারেন, ডলার সাধারণত ইউরোপিয়ান দেশগুলোতে, আপনার ইউরোপের দেশগুলো যেমন ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, আহ, জার্মানি, ইউরোপিয়ান দেশগুলোতে এই ডলার হয়। পাউন্ড কিন্তু আমাদের এই উপমহাদেশে নাই বললে চলে। টাকা তো বাংলাদেশের। আর রুপি হচ্ছে, রুপি হবে তাহলে শ্রীলঙ্কার মুদ্রার নাম। সো রুমি ইসলাম, স্বপ্ন আক্তার, আর এন আনিতা, সুমায়া আক্তার, সুমন সরকার, শবনম মুস্তারি, শিমু, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সঠিক অ্যান্সার হবে ঘ, রুপি। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাব, সার্কের সদস্য দেশ কয়টি? এই সার্ক থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। জাস্ট এখান থেকে একটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, সার্কের মনের এর সদস্য দেশ মোট কয়টি। এখান থেকে আরো যে প্রশ্ন হয়, নিচের কোনটি সার্কের সদস্য দেশ নয়, সার্কের সর্বশেষ দেশ কোনটি, সার্কের সদর দপ্তর কোথায়, সার্কের প্রতিষ্ঠাতাকে, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এবং আপনাদের ক্যাথাতে বলে রাখি, সার্ক এবার যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
কেন স্যার যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? কারণ জানেন যে বাংলাদেশে আপকামিং নির্বাচনের ধারণা করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু এই সার্কের প্রতিষ্ঠাতা। এবং এই যে সার্ক, এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক এবং অর্থনৈতিক জোট গড়ে তোলার জন্য তিনি এই সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। এবং আবারও যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এই সার্ককে শক্তিশালী করা হবে, এবং সার্ককে কেন্দ্র করে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যকে আরো উন্নয়ন করা হবে। এবং সার্কের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সার্কের আবহাওয়া দপ্তর আছে, সার্কের বিশ্ববিদ্যালয় আছে, সার্কের সদর দপ্তর, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তারপরে এস এম মেহেদী হাসান সঠিক অ্যান্সার দিয়েছেন। মোহনা বড়ুয়া, আখি, ভোরের আলো, আহ জুবায়ের, সোনিয়া দাস, আনিতা, সুমন সরকার, আখি, স্বপ্ন আক্তার, যারা অ্যান্সার দিয়েছেন একটু মিলিয়ে নেন। সঠিক অ্যান্সার হবে গ, 8টি। সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। সর্বশেষ দেশ কোনটি আপনারা যদি জানা থাকে একটু এটাও অ্যান্সার দেন, এবং সার্কের সদর দপ্তর কোথায় সেটা যদি জানা থাকে সেটাও অ্যান্সার দেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আজকে আমরা কিন্তু নার্স নিয়োগের, নার্স আপনারা জানেন যে 842টি পদের যে একটা সার্কুলার কর্মচারী হাসপাতালে আপনারা আবেদন করেছিলেন। প্লাস এখন কিন্তু একটা আবেদন নতুন সার্কুলার হয়েছে, এটা হচ্ছে মাদক দ্রব্যে, যদিও ওটা 10ম গ্রেড না, 11তম গ্রেড। বাট এই যে বর্তমানে কিন্তু চাকরি পাওয়া খুবই টাফ, এবং আপনার আমি তো বলছি যে এখন সিনিয়র স্টাফ নার্সে কিন্তু আহ, নতুন নতুন ব্যাচ বেরোচ্ছে, এবং বয়স বাড়ানোর কারণে, 32 হওয়ার কারণে এইটা কিন্তু অনেকগুলো ব্যাচের সাথে আপনাদের এই কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো এখনকে এটাকে আর হেলাফেলা করার টাইম নেই, আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, তবেই না আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, আমাদের লাইভে প্রায় 100 জন কানেক্টেড হয়েছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে বলবো যে একটু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন, গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? এটা কি ভারত মহাসাগরে, নাকি আটলান্টিক মহাসাগরে, নাকি প্রশান্ত মহাসাগরে, নাকি উত্তর মহাসাগরে? এখানে আরেকটা প্রশ্ন আপনাদের, এর সাথে 100+ হারিয়ে গেছে আমাদের লাইভে। আপনারা এই ভিডিওটি শেয়ার দিন, শেয়ার দিলে আপনাদের টাইম লাইনে থেকে যাবে, এবং একই সাথে আপনার পরিচিত জনরাও এই গুরুত্বপূর্ণ ক্লাসটি করার সুযোগ পাবে। আপনাদের এখানে আরো একটা প্রশ্ন অ্যাড করে দিই, পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? এই মহাসাগরটা আবার পৃথিবীর বৃহত্তম মহাসাগর। একটা ক্লু দিয়ে রাখলাম। এবং এই যে গভীরতম স্থানটির নাম কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। পৃথিবীর গভীরতম স্থান যে মহাসাগর, সেই স্থানটির নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো আপনি যখন পড়বেন ওই টপিকসটা রিলেটেড আরো যে প্রশ্ন আছে, সাপ্লিমেন্টারি যে কোশ্চেন আছে, সেটাও কিন্তু সুন্দরভাবে যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আমাদের মনে থাকে। আমরা যখন ছিন্ন ভিন্ন ভাবে পড়ি তখন কিন্তু আমাদের মনে থাকে না। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু আহ প্রশান্ত মহাসাগর। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, আনিতা, ভোরের আলো, আফসানা, নুপুর, স্বপ্ন আক্তার, সোনিয়া দাস, রুকায়ানিস, ভোরের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের 100+ লাইভে সংযুক্ত হয়ে গেছে। খুবই ভালো লাগছে। আপনাদের এইভাবে যদি রেসপন্সিবিলিটি পাই, তাহলে আমরা আরো কিছু ফ্রি ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলি, এই যে 8 নম্বর প্রশ্নের উত্তর দিন, এবং আপনাদেরকে বলে রাখি যে সিনিয়র স্টাফ নার্সে সর্বশেষ যে সুপারিশ প্রাপ্ত হলো 3552 জন। এখান থেকে আমাদের আহ ভাই ব্যাচের প্রার্থী ছিল 250 জন, 248 জন। তার মধ্য থেকে আমরা এখনো প্রায় 207 জনের মতো রিপোর্ট পেয়েছি। তারা জানিয়েছে, মেসেজ করেছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনাদের যথেষ্ট সাপোর্ট আপনাদের পেয়েছিলাম, লিখিত, ভাইবা, প্রিলি সব জায়গায় ফাইনালি উত্তীর্ণ হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের এই মহান পেশায় আহ মানুষের জন্য কাজ করতে পারি, পরিবারের জন্য কাজ করতে পারি। আল্লাহ তাদেরকে আহ নতুন একটা কর্মসংস্থান সুযোগ করে দিয়েছেন, এবং তাদের এই আহ সফলতায় আমরা গর্বিত। আমি গর্বিত, আমি নার্স, এই পেজটি গর্বিত। তো আপনাদের যারা সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিয়োগ পেয়েছেন, আমাদের সত্যি সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত। এবং আমাদের নতুন একটা ব্যাচ চালু হয়েছে, এই ব্যাচে প্রায় 100 জন স্টুডেন্ট হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ
এই ব্যাচে আরো বেশি সফলতা আর কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। তো পরবর্তী প্রশ্নের উত্তরটা হচ্ছে দেবেন সামিউল বশির পিয়াস, তারপরে নির্জনা আক্তার, শামীম শিকদার, ভোরের আলো, নির্জনা আক্তার, স্বপ্না আক্তার, সবাই বলেছেন গ্রিনিস মান মন্দির। গ্রিনিস মান মন্দির এটা হচ্ছে পৃথিবীর, এখানে 0 ডিগ্রি ধরা হয় এবং সেখান থেকে সময়ের ব্যবধান নির্ণয় করা হয়। যেমন গ্রিনিস মান মন্দির থেকে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত এবং সময়ের ব্যবধান কিন্তু 6 ঘন্টা প্লাস। অর্থাৎ এটা লন্ডন থেকে 6 ঘন্টা পূর্বেই কিন্তু বাংলাদেশের আমাদের সূর্য ওঠে। সেই গ্রিনিস মান মন্দিরটা পৃথিবীর মধ্যখান হিসেবে বিবেচিত। এই গ্রিনিস মান মন্দিরটা কোথায়? আপনারা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। এটা সঠিক অ্যান্সার হবে ক, যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে মানে লন্ডন, লন্ডন মানে ইংল্যান্ড। এটা খুবই ভালো, আপনাদের খুবই রেসপন্স পাচ্ছে, আমাদের 130+ লাইভে সংযুক্ত হয়ে গেছেন। সো যারা লাইভে সংযুক্ত হয়েছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু শেয়ার দেবেন। নেক্সট প্রশ্ন, আমাদের বাছাই করা 500 প্রশ্নের আজকে কিছু নিয়ে আলোচনা করব। এখানে 842টা পদের নার্স নিয়োগ কিন্তু এটা আরো কিন্তু সার্কুলার হয়েছে এবং আপনাদের জন্য খুবই ভালো খবর হচ্ছে যে সিনিয়র স্টাফ নার্স পদে কিন্তু আরো একটা বড় সার্কুলার আসবে। সেই সার্কুলারে হয়তো পদসংখ্যা কম থাকবে, বাট ফাইনালি নিয়োগের সময় দেখবেন আপনাদের সেই নিয়োগে 5,000 নিয়োগ হয়ে যাবে। 5,000 অন্তত নিয়োগ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে মানে বড় বিষয় হচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট ছোটখাটো চাকরি করতে যে বা অবহেলার কারণে তারা কিন্তু প্রিলিতে ঝরে পড়ে। প্রিলিতে ঝরে পড়ে, প্রিলি থেকে ঝরে পড়লে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরি, এই যে সরকারি চাকরিতে আপনি নিজেকে কোয়ালিফাই করতে পারবেন না। আপনাকে সঠিক বই সিলেকশন করতে হবে, সঠিক সাজেশন পেতে হবে এবং স্পেসিফিক টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে। যেমন বাংলার আপনার যদি 17টা টপিকস আপনি বাছাই করে পড়তে পারেন, ওই 17টা টপিকস থেকে আপনি 20টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের জন্য কয়েকটা টপিকস বলে দিই, যেমন সন্ধি, সমাস, বাগধারা, এখান থেকে নিশ্চিত কমন পাবেন। কিন্তু তারপরের বিষয়টা হলো এই টপিকস গুলো আবার আপনারা মুখস্থ রাখতে পারেন না। মুখস্থ না থাকার কারণ কি? কারণ ওই বিষয়টা টপিকসটা বুঝে বুঝে পড়াশোনা করতে পারেন না। আচ্ছা, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করুন। 9 নম্বর যে প্রশ্নটা বলেছে তাহারির স্কয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আহ, এই স্কয়ার থেকে মিশরের যে স্বৈরশাসক ছিল তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এই জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কোথায়, তাহারির স্কয়ার কোথায় অবস্থিত? এটা কিন্তু মিশরের কায়রো। যা তাহমিন আলভি, তারপরে রিনা রায়, রুমি ইসলাম, তারপরে আর এন শামীমা আক্তার, এমডি রায়হান, মল্লিকা ইসলাম, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রস্তুতি মোটামুটি ভালো আছে, আরো বেশি নিজেদেরকে সমৃদ্ধ করুন। ইনশাল্লাহ আগামীর আহ স্বপ্নের চাকরি আপনাদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে আপনারা এগিয়ে থাকবেন। দেন হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা একটা মানবাধিকার মানবাধিকার নিয়ে কাজ করে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেমন হিউম্যান ওয়ার্ডস বা হিউম্যান রাইটস, এরকম একটা সংগঠন। তো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? এটা একটা বাড়তি গ পড়ে গেছে আসলে। অপশন ক লন্ডন, অপশন খ নিউ ইয়র্ক, অপশন গ প্যারিস, অপশন খ ভিয়েনা। অপশন ঘ ভিয়েনা। আচ্ছা, 10 নম্বর প্রশ্নের সাথী আক্তার বলেছেন ক নম্বর, তারপরে হচ্ছে রুনা আক্তার বলেছেন গ নম্বর। আচ্ছা, আর এন আনিতা বলছে স্যার কিভাবে পড়লে আমি প্রায় মানে প্রাইমারিলি টিকতে পারবো আর কোন বই পড়বো বললে একটু ভালো হতো। আচ্ছা, আর এন তানিয়ার এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। আসলে অনলি সিনিয়র স্টাফ নার্সের জন্য বাজারে অনেকগুলো বই আছে, বাট এই বইগুলো একটাও একক কোনো বই আপনার টিকার জন্য ওইভাবে নাই, সমৃদ্ধ কোনো বই নাই। আবার সিঙ্গেল সিঙ্গেল যে বইগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড়, যেগুলো পড়া আপনাদের জন্য খুবই টাফ। যেমন ইংলিশের জন্য মাস্টার বইটা আছে ইংলিশের জন্য, মাস্টার জাহাঙ্গীর আলম ইনি লিখেছেন। তো ইংরেজির জন্য এই বইটা ভালো, বাংলার জন্য অগ্রদূত ভালো, কিন্তু এই বড় বড় বইগুলো কিন্তু আবার খুবই আপনাদের এক একটা বইয়ের পৃষ্ঠাই হচ্ছে 1,000 পৃষ্ঠা। সো
এই বইগুলো যদি আপনি সিঙ্গেল করে পড়তে পারেন খুবই ভালো। এই বইগুলো সবই বিসিএস এর জন্য, কিন্তু সিনিয়র স্টাফ নার্সের জন্য ওই বই থেকে জিস্ট অংশটুকু যদি বের করে এনে পড়তে পারেন, তাহলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। সেই জিস্ট অংশটি বের করে এনে আমরা সুপার ডুপার সাজেশন আমরা করেছি। তো এই সাজেশনটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য করা হয়েছে। আর আমাদের সাজেশনটা নিতে হলে আমাদের ব্যাচে ভর্তি হতে হবে। আপাতত আপনি যদি আহ, ভর্তি না হন, তাহলে সিঙ্গেল সিঙ্গেল বই কিনতে পারেন, বাজারের যে কোনো একটা প্রিলি বই কিনে নিতে পারেন। অনেক কোম্পানির আছে, আমি এককভাবে কোনো কোম্পানির বই যদি বলি তাহলে এটা অন্যদের সাথে ইনজাস্টিস করা হবে, তো আমি এককভাবে কোনো বইয়ের নাম বলছি না। তবে একক কোনো বই দিয়ে আপনি ভালো করতে পারবেন না, আপনাকে একটু খাটতে হবে। সে তো আপনাদের যাদের খাটার সময় নাই, বুঝে উঠতে পারছেন না, তারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। দেখেন স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি, 01778787 এই নাম্বারে জাস্ট SMS দিবেন যে স্যার ভর্তি হতে চাই। এবং সবচেয়ে ডিসকাউন্টে, মানে বাংলাদেশের ন্যায় আমরাই সবচেয়ে কম টাকায় ভর্তি করাচ্ছি, কিন্তু কম টাকা মানে কিন্তু কম সার্ভিস, সেটা এরকম না। নেক্সট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? আপনারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন একটু মিলিয়ে নেন, এর সঠিক অ্যান্সার হচ্ছে ভিয়েনা। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর। আচ্ছা, আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে ক নম্বর, এটা লন্ডনে অবস্থিত হবে। এটা আমাদের টাইপিং মিস্টেক, আমাদের অপারেটর এটা ভুল করেছে। এটা উত্তর হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডন। এটা কেউ বিভ্রান্ত হবেন না, এটা একটু ঠিক করে নেন। এটা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য। আর 1977 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। আবারও আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কিন্তু লন্ডন। আমাদের টাইপিং মিস্টেকের জন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, দেন 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? এখানে অ্যান্সার দিয়ে আছে: ক 17 এপ্রিল 1971, খ 26শে মার্চ 1971, গ 11 এপ্রিল 1971, ঘ 10 জানুয়ারি 1972। গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু মেহেরপুরের মুজিবনগর থেকে। এই মুজিবনগর থেকে কিন্তু অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। এই অস্থায়ী সরকার গঠন করার পরেই সেখান থেকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়েছিল। তারিখটা কবে? আচ্ছা, অনেকজনই এখনই পেজে মেসেজ দিচ্ছেন যে স্যার ভর্তি হতে চাই। আপনারা যারা পেজে মেসেজ দিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। স্ক্রিনে দেখেন একটা নাম্বার ভেসে যাচ্ছে, বা একটু পরে আমি নাম্বারটা দিচ্ছি, 0177898887 এই নাম্বারে। পেজে দিলেও আপনাকে ফিরতি মেসেজ দেবো, বাট হোয়াটসঅ্যাপে দিলে ডাইরেক্ট আমাদের সাথে কমিউনিকেট হবে। তাহলে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয়েছিল কবে? এটা কিন্তু আপনাদের একটু বলে রাখি, অস্থায়ী সরকার গঠন করা হয় 10 এপ্রিল, কিন্তু সেই সরকার দপ্তর বন্টন সহ কাজের দায়িত্ব বুঝে নেয় তার 7 দিন পরে, অর্থাৎ 17 এপ্রিল 1971 সালে। আর সেই সরকার কাজ, মানে সরকার হচ্ছে আনুষ্ঠানিকভাবে দপ্তর বন্টিত হয় 17 এপ্রিল, তাই 17 এপ্রিল 1971 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, 11 সঠিক অ্যান্সার হবে। হালিমা আফরোজ, ফারহানা বর্ণা, রিনা রায়, তারপরে তাহমিনা আলভি, 11 আহ, ঘ দিয়েছেন। তো এটা একটু মিলাই নিয়েন। 12 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত তারিখ? 25 মার্চ 1971, 25 মার্চ 1972, 16 ডিসেম্বর 1971, 16 ডিসেম্বর 1972। এটা সঠিক অ্যান্সার দেন। আপনাদের একটু বলে রাখি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে সংবিধান,
দেশ স্বাধীন হওয়ার পরপরই প্রথম যে উদ্যোগ নেওয়া হয়েছিল সংবিধান প্রণয়নের, এবং সংবিধান প্রণয়নের জন্য 3টা তারিখ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 12 অক্টোবর। আহ 12 অক্টোবর এটা এই দিন খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। তারপরে আহ নভেম্বর, এটা ভুলে গেলাম তারিখটা। এবং ফাইনালি এই সংবিধানটা কার্যকর হয়। সংবিধান দিবস কবে? এখান থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু কিন্তু আসে। মেঘলা আক্তার বলছে, স্যার 1,000 টাকা হলে হয়, 3,000 টাকা বেশি হয়ে যাচ্ছে। আহ এইটা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমাদের এই কোর্স ফি যারা আমাদের থেকে এই লাস্ট নিয়োগে 200 ক্লাস নিয়োগ পেল, এদের জন্য কিন্তু মানে 2,500 টাকা ছিল। বাট ওখানে তারা অনেকেই বলেছিলেন যে স্যার আমরা এখনো চাকরি পাইনি, সো আমাদের জন্য এটা বার্ডেন। তাদের সেই সময় আমরা কিন্তু শেষের ব্যাচগুলোতে আমরা ডিসকাউন্ট দিয়ে 1,500 করেছিলাম লাস্ট ব্যাচ। সেই ব্যাচ থেকে আপনাদের জন্য সুযোগটা করে দিয়েছি 1,500। এবং এখানে কিন্তু আপনি 1,500 টাকা দিয়ে শুধু ক্লাস পাবেন 4 মাস তা না, এখানে আপনারা সাজেশন পাবেন, যে সাজেশনটার মূল্যই কিন্তু 1,000 টাকার উপরে। এবং যারা ভর্তি হবে না, আমরা লাস্ট মোমেন্টে সাজেশনটা হয়তো সেল করব, সেই সাজেশনটা নিতে যেয়ে আপনাদের 1,000 টাকা লেগে যাবে প্রায়। সো 4 নভেম্বর সংবিধান দিবস। হালিমা আফরোজ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এর সংবিধান কার্যকর করা হয়, আপনারা অ্যান্সার দিয়েছেন 12, কেউ দিয়েছেন খ, কেউ দিয়েছেন উম, আচ্ছা, 12 নম্বর প্রশ্নের উত্তর দিন এবার। 12 নম্বর, 12 নম্বরের উত্তর হচ্ছে ক, খ, গ, ঘ, কোনটা হবে? 16ই ডিসেম্বর 1972 দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা 16ই ডিসেম্বর 1972 দিয়েছেন, মনে রাখবেন 4 নভেম্বর সংবিধান দিবস। এই দিন কিন্তু সংবিধান আহ এই দিন সংবিধান হচ্ছে ফাইনালি আহ গণপরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই জন্য 4 নভেম্বর সংবিধান দিবস। কিন্তু বলা হয় যে যেহেতু নভেম্বরের কিছুদিন পরেই ডিসেম্বর ছিল, তাই 16ই ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন থেকে বাংলাদেশের সংবিধান 1972 সাল থেকে কার্যকর হয়। সঠিক অ্যান্সার হবে ওইটা। বাছাই করে আমরা 500 প্রশ্ন নিয়ে আলোচনা করছি, অবশ্যই আমাদের সাথে থাকেন। সাজেশন কি কুরিয়ার করে দিবেন? আচ্ছা, সাজেশন, আমাদের সাজেশনটা হচ্ছে পিডিএফ আকারে পাবেন। পিডিএফটা আপনারা প্রিন্ট করেও নিতে পারবেন। সাজেশনটা আপনারা প্রিন্ট করেও নিতে পারবেন। আহ, আর যারা কুরিয়ার করে নেবেন, কুরিয়ার করে এই মুহূর্তে দিচ্ছি না, আমরা যখন সার্কুলার হবে সেই সময় আমরা কুরিয়ার করেও দেব। পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আর কুরিয়ারটা, এটা প্রিন্টিং প্লাস কুরিয়ার খরচ সহ সেই সময় নিয়ে নেব। আপাতত এখন পিডিএফই দেওয়া হবে। দেন 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? দ্রুত আনসার দেন। চট্টগ্রামে, নাকি বগুড়ায়, নাকি সোনারগাঁয়ে, নাকি রামপালে? চট্টগ্রামে অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা, মেরিন একাডেমি আছে। বগুড়ায় অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মানে আছে মহাস্থানগড়। সোনারগাঁয়েও আছে, রামপালে বিদ্যুৎ কেন্দ্র আছে। সো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিন দ্রুত। আহ, উম্মে তুনাজিনা, এই নামটা আমার কাছে একটু আনকমন লেগেছে। আহ মাহবুবা নাসরিন, পাপিয়া আক্তার, নির্জন আক্তার, রিফাত হোসেন, ভোরের আলো, নন্দিতা, তাসফিয়া, শ্যামলী, যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন, দ্রুত অ্যান্সার দিন। আমরা চলে যাই সঠিক অ্যান্সারে। সঠিক অ্যান্সার হবে গ, সোনারগাঁয়ে। লোকশিল্প জাদুঘর, এখানে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা সংগ্রহশালা আছে, আর্টিস্ট। সো আমিও গিয়েছি এখানে। সোনারগাঁও হচ্ছে নারায়ণগঞ্জ, আপনারা যারা জানেন সেখানে মিনি তাজমহল আছে, ঘুরে আসবেন যারা আছেন অবসর পেলেই। স্যার কোনোভাবেই কি 1,000 টাকা করা যায় না? মেঘলা আকাশ, কোনোভাবে 1,000 টাকা করা যাবে না। তবে জাস্ট আপনি যদি এত রিকোয়েস্ট করছেন, আপনার জন্য একটা সুযোগ দিচ্ছি। 1,000 টাকা দিয়ে ভর্তি হবেন, 1 মাস পরে আপনি বাকি 500 টাকা পেমেন্ট করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14, পাখি ছাড়া বলাকা এবং দোয়েল নামে পরিচিত হচ্ছে কি?
বলাকা এবং দোয়েল, আমরা জানি বলাকা এবং দোয়েল এগুলো পাখিদের নাম, কিন্তু পাখি ছাড়া আর কিসের নাম এটা? এটা কি দুটি কৃষি যন্ত্রপাতির নাম, নাকি দুটি কৃষি সংস্থার নাম, নাকি এটা উন্নত জাতের গমের নাম, নাকি কৃষি খামারের নাম? দ্রুত অ্যান্সার দেবেন। বাছাই করা 500 প্রশ্ন, যেটা নার্সিং এর আগামী নিয়োগে ইনশাল্লাহ কমন পাবেন। পাখি ছাড়া বলাকা এবং দোয়েল কিসের নাম? পাখি ছাড়া বলাকা আহ, এবং দোয়েল কিসের নাম? 14 নম্বরে মেঘলা আকাশ বলেছেন সি, এটা উন্নত জাতের গম শস্য বলেছেন। আবার উম্মে তুনাঞ্জিলা বলেছেন সি। রুকেয়া খাতুন, আনন্দিতা, তামান্না আলভি। আচ্ছা, একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হবে গ নম্বর, উন্নত জাতের গম, উন্নত জাতের গম। 15 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। আচ্ছা দেখেন, আমাদের প্রথম প্রশ্নটা ছিল কিন্তু মানে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ। তারপরে ওখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ, ওটা হচ্ছে চীন। এরপরে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কিন্তু রাশিয়া। এখন আপনাদেরকে বলতে হবে আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ফিজি, নাকি ভ্যাটিকান, নাকি কুয়েত, নাকি মালদ্বীপ? 15 নম্বর, দ্রুত অ্যান্সার দেবেন। ঝুম দে রানী, তারপরে হচ্ছে উম, সজল, সোনিয়া দাস, রিফাত জাহান, ঝুম দে রানী, আখি দাস, মেঘলা আকাশ, নায়না নিক্তা, ভোরের আলো ও রায়হান। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সঠিক অ্যান্সার হবে ভ্যাটিকান সিটি। কিন্তু এখানে আরেকটা প্যাচ আপনাদের লাগে, যদি বলে এই এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি কিন্তু ইউরোপের দেশ। যদি বলে এশিয়ার ছোট দেশ কোনটি, সেক্ষেত্রে হবে মালদ্বীপ। আর যদি বলে পৃথিবীর, তাহলে হবে ভ্যাটিকান সিটি। এরকম কিন্তু প্যাচ কিন্তু লাগে। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। আচ্ছা, আমাদের কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যারা ভর্তি সংক্রান্ত একটু জানতে চাচ্ছিলেন সেই বিষয়টা একটু কথা বলবো, জাস্ট 3 মিনিট কথা বলবো ভর্তি সংক্রান্ত। প্রিলি ব্যাচের সাজেশন ভিত্তিক যে ব্যাচটা চলছে সেটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা কিন্তু আবার বাছাই করা প্রশ্নে যাব। কেউ লিভ দিবেন না। জাস্ট আমাদের কোর্স ম্যাটেরিয়ালস কি থাকবে সেটা আমরা বলছি, যে সিনিয়র স্টাফ নার্স প্রিলি অনলাইন কোর্স, এটা শুধুমাত্র অনলাইন কোর্স, আমাদের অফলাইন কোর্স আপাতত বন্ধ। এইটা কিন্তু আমি গর্বিত আমি নার্স এই পেজের একটি অনন্য আয়োজন। আমরা শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত নিয়েই কাজ করি, সো এই বিষয়ে আমরা স্পেশালিটি অর্জন করেছি ইনশাল্লাহ। এবং সেটা কিন্তু ফাইনালি আমাদের 250 জনের মধ্যে অবিশ্বাস্য সাফল্য, 207 জনের রিপোর্টে পেয়েছি যে ফাইনালি তারা নার্স হিসেবে নিয়োগ পেয়েছে। অনেকেই আপনাদের মধ্যে পরিচিত থাকতে পারে, আমাদের এখান থেকেই কোচিং করেছিল, আপনারা যাচাই করে নিতে পারেন। এরপরে দেখেন, এই কোর্সের ফি ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র 1500 টাকায় এই কোর্সটি করেছি, সিনিয়র স্টাফ নার্স ফ্রিলি। এইটাতে আমাদের যে যে বিষয়গুলো থাকছে, দেখেন বাংলা, বাংলা এখানে যে 20টা মানে 20 নাম্বার, এই 20 নাম্বারের জন্য কিন্তু বাছাই করা 17টা টপিক্স এর সুপার ডুপার সাজেশন, প্লাস ওই টপিক্স এর উপর অনেকগুলো ক্লাস পাবেন। একইভাবে ইংরেজি, ইংরেজি আহ, ইংরেজিতেও কিন্তু আমাদের সুপার ডুপার ক্লাস পাবেন এবং সুপার ডুপার সাজেশন পাবেন, যে সাজেশন থেকে আপনারা টিকার উপযোগী আহ, মানে প্রশ্ন সব কমন পেয়ে যাবেন। এরপরে জিকে, জিকে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের এখান থেকে বাংলাদেশ বিষয়গুলির জন্য আলাদা, আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আলাদা, বিজ্ঞান সাম্প্রতিক নিয়ে আলাদা শীট করা হয়েছে। তো এই সাজেশনটাও কিন্তু পেয়ে যাবেন। এবং নার্সিং টেকনিক্যাল, নার্সিং টেকনিক্যালের যে 40 নাম্বার, সেটার জন্য সম্পূর্ণ আলাদা শীট, সুপার ডুপার সাজেশন, 100% ভালো করার সিউরিটি ইনশাল্লাহ থাকবে এই সাজেশন থেকে। স্যার, এখন অর্ধেক টাকা দিলে পরে বাকিটা দিলে না, অন্তত 1000 টাকা দিতে হবে। রায়হান, আহ, স্যার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন প্লিজ। আচ্ছা, এখনই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব। আচ্ছা, কোর্স ডিটেলস, এই কোর্স পরিচালনা করবে, আমরা মেইনলি 2জন টিচারই ক্লাস নিচ্ছি। আমি জিএম জাহাঙ্গীর আলম, আমার পরিচয়টা দিই, আমিও নন ক্যাডারের সরকারি জব করি। আহ, আর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আহ, আর আরেকজন আমাদের ক্লাস নেবে, নন টেকনিক্যাল, পাপনু মন্ডল।
আপনারা চিনে থাকবেন। সে কিন্তু অলরেডি সরকারি নার্স এবং এই পেজের অ্যাডমিন, সরকারি সিনিয়র স্টাফ নার্স। আমরা দুইজনই ক্লাস নেব এবং আমাদের আরো ভালো টিচার ইনভলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোনো সমস্যা হয়নি, যেহেতু আমাদের 200 ক্লাস যারা নিয়োগ পেয়েছে তাদের প্রিলি রিটেন আমরা দুজনই ক্লাস নিয়েছিলাম, খুব দায়িত্বশীলতার সাথে ক্লাস নিয়েছিলাম। তো আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। কোর্স ফি 1500 টাকা, সপ্তাহে ক্লাস হবে 3 দিন। আপাতত ক্লাস হচ্ছে শুক্র, রবি এবং মঙ্গল। শুক্র, রবি, মঙ্গল, তবে দু একটা ডেট একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগেই জানিয়ে দেওয়া হয়। ক্লাসগুলো হয় রাত 9টা 30 বা 10টায়। আচ্ছা, ক্লাস শুরু হবে আমাদের এই মে মাসে শুরু হয়েছে, অল্প কয়েকটা ক্লাস হয়েছে, আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের লাইভে। তো ফেসবুক এখন যে কাজটা করছে, ভিডিও 1 মাস পরে ডিলিট করে দিচ্ছে। এই জন্য আমরা যে কাজটা করছি, লাইভের ক্লাসগুলো ক্লাস নেওয়ার সাথে সাথেই ওইটা আবার রেকর্ডেড ক্লাস আপনাদেরকে আপলোড করা হবে, সেটা কখনোই ডিলিট হবে না। আপনি একই ক্লাস কোনো কারণে যদি লাইভ মিস করেন, তাহলে রেকর্ডেড থাকবে আজীবন, আপনি আজীবন এই রেকর্ডেড ক্লাস দেখতে পারবেন যতবার খুশি। দেন হচ্ছে এখন বলি টাকা পাঠানোর যে নাম্বার, বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন যারা ভর্তি হতে চান। 01778 98887। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দেবেন যে আমি ভর্তি হতে চাই, এরকম লিখলেই ফিরতি SMS এ আপনাকে জানিয়ে দেওয়া হবে। জাস্ট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, অথবা স্ক্রিনশট যদি না দিতে পারেন বা কোনো দোকান থেকে যদি দেন, তাহলে লাস্ট 3 ডিজিটটা লিখে দেবেন যে এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি। সাথে সাথে আপনাকে বা একটু বিলম্ব হতে পারে, আপনাকে মানে একটা SMS দেওয়া হবে। SMS এ আপনাকে একটা আমাদের প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া হবে ফেসবুকের, আর একটা লিংক দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। এই দুইটা গ্রুপে আপনাকে যুক্ত করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা বিভিন্ন নোটিশ পেয়ে যাবেন, সাজেশন পেয়ে যাবেন এবং একে অপরের সাথে কথোপকথন করতে পারবেন। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত অনেক বিষয় আপনারা এখান থেকে পরামর্শ পাবেন, এভরিথিং আজীবন সাপোর্ট পাবেন এই গ্রুপ থেকে। আপনার জিজ্ঞাসা থাকলে, যখন আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন, কাগজপত্র কিভাবে জমা দেবেন, সব সময় সাপোর্ট আমাদের এই গ্রুপ থেকে পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আবারও আমাদের সেই আলোচনায় চলে যাই, যে 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? এটা ইতিহাস ঐতিহ্য থেকে হবে। স্যার, এখন আপডেটেড বই কোনটা? আমি এখন কোনো বইয়ের নাম বলবো না, আমাদের পেজটি অনেক সমৃদ্ধ একটা পেজ। কোনো অনেক কোম্পানি আমাদেরকে বলছে যে তাদের বইটার জন্য একটু রিভিউ দেওয়ার জন্য, বাট আমি এটা বলতে চাচ্ছি না। আপনারা যে কোনো একটা বই কিনে নেন এবং সবচেয়ে ভালো হবে যদি আপনারা নিজেরা সাজেশন করে একক ভিত্তিক বই গুলো পড়তে পারেন। বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য দুইটা, এবং নার্সিং টেকনিক্যালের জন্য আলাদা বই কিনে পড়লে সবচেয়ে ভালো করতে পারবেন। আচ্ছা, কতদিন পর্যন্ত ভর্তি চলবে? আমাদের ভর্তি চলবে, মানে আমাদের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ভর্তি চলবে। এই ব্যাচ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ চালু হবে। সেকেন্ড ব্যাচ শেষ হয়ে গেলে থার্ড ব্যাচ চালু হবে। তবে আপনাদের একটু বলে দিই, এটা আমরা প্ল্যানিং করেছি যে একজন স্টুডেন্ট যাতে বারবার ভর্তি না হতে হয়, সেজন্য আমরা চিন্তা করেছি ফার্স্ট ব্যাচের যারা স্টুডেন্ট আছে, এদের শেষ হয়ে গেলে সেকেন্ড ব্যাচেও তাদেরকে সুযোগ দেওয়া হবে। এই ব্যাচে যারা আপনারা ভর্তি হবেন, আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হচ্ছে সেকেন্ড ব্যাচ যেটা চালু হবে সেখান থেকে আবারও প্রথম থেকে ক্লাস করার সুযোগ দেওয়া হবে। সো এটা আপনারা বোনাস হিসেবে পাবেন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? এটা হবে উত্তর হুমায়ুন, সম্রাট হুমায়ুন। তিনি তার আরাম-আয়েশে কাটানোর কারণে, এই আরাম-আয়েশে কাটানোর কারণে তিনি কিন্তু এই সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলেন পানিপথের যুদ্ধে। সরি, এই যুদ্ধে হেরে গেছিলেন এবং তিনি এই অঞ্চলকে নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর? উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয় 1921 সালে নাথান কমিশনের মাধ্যমে, এবং ইংরেজরা কিন্তু এইটা বঙ্গভঙ্গ রদের পরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে।
এই বঙ্গভঙ্গ রদের পরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানকার যে ভিসি হয় বিশ্ববিদ্যালয়ের সেটা কিন্তু বিদেশি, মানে বিদেশিরাই কিন্তু এর ভিসি হতো। কিন্তু পরবর্তীতে এই অঞ্চলের মানুষ যখন শিক্ষা দীক্ষায় আরো এগিয়ে যেতে থাকে, প্রথম এখানকার ভিসি করা হয় কাকে? সেই অপশনটা কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার, নাকি ডক্টর সৈয়দ মুজাম্মেল হোসেন, নাকি ডক্টর মাহমুদ হাসান, নাকি স্যার এ এফ রহমান? এই প্রশ্নটা আহ দিয়েছি। আপনারা 17 নম্বর অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। সঠিক অ্যান্সার হবে স্যার এ এফ রহমান। এবং আপনাদের বলে রাখি, স্যার এ এফ রহমান এই হলের আহ, এই এই স্যার মানে এফ রহমান হল কিন্তু একটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনারা যারা নিরিখেত নিউ মার্কেটে থাকেন, এই পাশের গেট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকতেই বাম হাতে যে হলটি আছে সেটা স্যার এফ রহমান হল। এই প্রথম ভিসির নামে এবং এই উপমহাদেশের জন্য খুবই গর্বের বিষয়, কারণ এই উপমহাদেশের থেকে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথম ইনি নিয়োগ পেয়েছিলেন। দেন 19 নম্বর প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আর 17 নম্বর প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? দ্রুত অ্যান্সার দেবেন। বাছাই করা 500টি প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 19 নম্বর প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, 17-র পরে 18 না হয়ে 19 হয়ে গেছে, তাই না? ব্যাপার না। আহ আমাদের আসলে যে সুপার ডুপার সাজেশন থেকে কিন্তু আমরা বাছাই করা, ওখান থেকে আবার বাছাই করে এখানে এনেছি। তো সঠিক অ্যান্সার হবে ক। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা করতোয়া নদীর তীরে অবস্থিত। এবং মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষায় আসে। এটা কিন্তু বগুড়া জেলায় অবস্থিত। বগুড়া জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্নে চলে যাব, যে কেওক্রাডাং এর উচ্চতা কত? কেওক্রাডাং একটা পাহাড়ের নাম। কেওক্রাডাং বাংলাদেশের একটি পাহাড়, সরি, বিশ্বের সবচেয়ে আহ, উঁচু যে পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে তাজিংডং। তাজিংডং এর দ্বিতীয় সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে কেওক্রাডাং। তার উচ্চতা কত এখানে সেটা জানতে চেয়েছে। কেওক্রাডাং এর উচ্চতা কত? 1010 মিটার, নাকি 1530 মিটার, নাকি 1230 মিটার, নাকি 1364 মিটার? দ্রুত অ্যান্সার দেবেন। আমি প্রথম তিনজনের অ্যান্সার পাওয়ার সাথে সাথে অ্যান্সারে চলে যাব। কারণ হলো আমাদের আজকে রাত 10টায় কিন্তু পেইড ব্যাচের ক্লাস আছে। সো দ্রুত আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সঠিক অ্যান্সার হবে 1230। 1230। 20 নম্বরের নির্জন আক্তার সঠিক অ্যান্সার দিয়েছিলেন। এটা উত্তর হবে 1230। নেক্সট হচ্ছে আমরা বাংলা প্রশ্নে চলে যাব। বাংলা প্রশ্ন, কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? আচ্ছা, নতুন শব্দ গঠিত হয় কিন্তু বিভিন্ন উপায়ে। উপসর্গ দিয়ে গঠিত হতে পারে, প্রত্যয় দিয়ে হতে পারে, সমাস দিয়ে হতে পারে, সন্ধি দিয়ে গঠিত হতে পারে। তো এখানে উপসর্গ দিয়ে গঠিত হয়েছে কোন শব্দটি? উপসর্গ কিন্তু বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আছে, এবং বাংলা এবং সংস্কৃত উপসর্গ আছে 4টি। আশুবিনী, আশুবিনী। তো এখানে উপসর্গ দেখেন, আনন, আষাঢ়, আয়না, আঘাটা। এখানে 2 নম্বর সঠিক অ্যান্সার কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেবেন। দেখেন, আনন, আষাঢ়, আষাঢ় থেকে যদি বাদ দেন এই যে কোনো শব্দ আর থাকে না। আয়নার যদি বাদ দেন কিছু থাকে না, আননেরও বাদ দিলে কিছু থাকে না। সো হ্যালো, আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি, একটু ব্যস্ত আছি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? তাহলে ঘাটা, আ অর্থাৎ এই যে 9 নম্বর সঠিক অ্যান্সার ঘাটা। আঘা অজ অনা আর আন আব পদ পু নি পতি বি ভার রাম শশা সুহা, এগুলো হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলো একটু মুখস্থ করে নেবেন। বাংলা এবং সংস্কৃত উপসর্গ যে কোনো একটি মুখস্থ করলে অন্যটি সহজে পারবেন। আচ্ছা, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? এটা কিন্তু বারবার পরীক্ষায় আসা একটা প্রশ্ন। ক নম্বর অপশন আছে প্রাতিপদিক, খ নম্বর আছে নামপদ, গ নম্বর আছে মৌলিক শব্দ, ঘ নম্বর আছে কৃদন্ত শব্দ।
আচ্ছা, অন্যকে একটু মেনশন করবেন, গুরুত্বপূর্ণ লাইভটি একটু শেয়ার দেবেন, গুরুত্বপূর্ণ লাইভটি একটু শেয়ার দেবেন। বিভক্তির নাম শব্দকে কি বলে? বিভক্তির নাম শব্দকে কি বলে? দ্রুত অ্যান্সার দেবেন। বিভক্তির নাম শব্দকে অলরেডি 10-12 জন অ্যান্সার দিয়ে দিয়েছেন, সো আমি এটা অ্যান্সার দিয়ে দিই। প্রাতিপদিক। বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? ভিন্নার্থে। আচ্ছা, প্রশ্ন বোঝাটা কিন্তু একটু টাফ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? দেখেন এখানে উপনেতা, উপভোগ, উপগ্রহ, উপসাগর। আমি আপনাদেরকে একটু ক্লু দিচ্ছি, দেখেন ভিন্ন মানে আলাদা অর্থ দেয়। দেখেন উপনেতা, নেতা মানে নেতা, আর উপনেতা মানে হচ্ছে আর একটু ছোট নেতা। এখানে উপ মানে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। উপগ্রহ, আচ্ছা গ্রহ তো পৃথিবী, আর উপগ্রহ চাঁদ। তাহলে পৃথিবীর চেয়ে চাঁদ ছোট, উপগ্রহ মানে এখানে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। উপনেতা মানে ছোট নেতা, পাতি নেতা। সাগরের চেয়ে উপসাগর হচ্ছে আরো ছোট, উপসাগর এটা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। সব এই উপনেতা, উপগ্রহ, উপসাগর এগুলো ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। 6 নম্বরে উপভোগ, এখানে ছোট অর্থে ব্যবহৃত হয়নি, অর্থাৎ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। উপভোগ মানে এনজয়, এনজয় অর্থে ব্যবহৃত হয়েছে। সো এই সবগুলো উপসর্গ ক, গ এবং আহ উপনেতা, উপগ্রহ, উপসাগর এগুলো একই অর্থে ব্যবহৃত হলেও শুধুমাত্র উপভোগের ছোট অর্থে ব্যবহৃত হয়নি, ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে খ। এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে উপযুক্ত করে দেব। আমাদের ব্যাচে নিঃসন্দেহে নো ডাউটলি আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। 5 নম্বর, কোনটি অপাদান কারক? আচ্ছা, অপাদান কারকের ক্ষেত্রে এখানে বলছে ক, গৃহণকে গৃহ দাও, জিজ্ঞাসিব জনে জনে, ট্রেন স্টেশন ছেড়েছে এবং বনে বাঘ আছে। এখানে আপনাদের অপাদান কারকের একটা কৌশল শিখে দিই, যে মাইনাস হবে, বিয়োগ হবে, এরকম, অর্থাৎ বিচ্যুত হবে, সেক্ষেত্রে অপাদান কারক হয়। তাহলে দেখেন, ট্রেন স্টেশন ছেড়েছে, এই জায়গাটা থেকে ট্রেন কিন্তু বিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে। এখানে ধরেন স্টেশনে 2টা ট্রেন আছে, একটা চলে গেল, তাহলে এখান থেকে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল, কমে গেল। আবার দেখেন, আহ গাছ থেকে আম পড়লো, এই যে আম পড়লো এটাও কিন্তু মাইনাস হয়ে গেল। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এটা কিন্তু অপাদান কারক হয়, অপাদান কারক হয়, অপাদান কারক হয়। সুতরাং সঠিক উত্তর হবে গ, ট্রেন ছেড়েছে। গ, ট্রেন ছেড়েছে। 5 নম্বরে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট হচ্ছে, সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? সাধু এবং চলিত, দেখেন সাধু ভাষায় তাহারা, তাহারা, কিন্তু চলিত ভাষায় হয় তারা। এরপরে দেখেন ক্রিয়াপদের ক্ষেত্রে কি হয়? ক্রিয়াপদের ক্ষেত্রে কি হয়? ছেলেটি ফুটবল খেলিতেছে, খেলিতেছে, এটা হচ্ছে সাধু। সাধু ভাষায় সবসময় দীর্ঘ হয়। আর ক্রিয়াপদের রূপ এটা চলিত ভাষায় কি হবে? ছেলেটি খেলছে, খেলছে সংক্ষিপ্ত হয়। আর তাহারা ফুটবল খেলিতেছে, তাহারা এটা কিন্তু সর্বনাম। তারা খেলছে, তারা কিন্তু চলিত। তাহলে মূলত সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য কিন্তু হয় ক্রিয়া এবং সর্বনামে। ক্রিয়া এবং সর্বনামে মূল পার্থক্যটা হয়। তাহলে 6 নম্বরের সঠিক অ্যান্সার আপনারা অনেকেই দিয়েছেন। আসাদুল ইসলাম রনি, তারপরে সুমি আক্তার, আহ তাহলে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর, ক্রিয়া এবং সর্বনাম পদে। ক্রিয়া এবং সর্বনাম পদে, ক্রিয়া এবং সর্বনাম পদে। আচ্ছা, আমার লাইভটি এখানে শেষ করতে হচ্ছে। সুযোগ পেলে ইনশাল্লাহ আগামীকাল, পরশু, সপ্তাহে সুযোগ পেলে আপনাদের সাথে আবারও ফ্রি ক্লাসে চলে আসবো। আজকে 2টা ফোন চলে আসলো, আপনারা দেখেছেন ক্লাস চলাকালীন সময়ে। সো আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আর যারা ভর্তি হতে চান, দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত এসএমএস করুন যে ভর্তি হতে চাই। টাকা সেন্ড মানি করলে আপনাদেরকে ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ।